কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। অনেক সময় এটা কনফিউজ করে থাবা দিয়ে হাত থেকে নিয়ে নেয়। চেম্বার থেকে বের হলেই প্রেসক্রিপশনের ছবি তোলার হিড়িক, বিভিন্ন ওষুধের নাম লেখাতে উপহার দেওয়ার অভিযোগ, বাড়ছে রোগীর ব্যয়, অনৈতিক চর্চা বন্ধের সুপারিশ কমিশনের। মার্কিন বাজার হারানোর সংখ্যার মধ্যে ইউরোপে বেড়েছে বাংলাদেশি পোশাক রপ্তানি, 5 মাসে প্রবৃদ্ধি 0.5%-এরও বেশি। বাজার হিস্সা বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনা তাগিদ। রেলের পূর্বাঞ্চলে নতুন ট্রেন চালুর পরিকল্পনায় বাধা, ইঞ্জিন সংকট। লোকোমোটিভ বরাদ্দ পেলেই ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী ও সিলেটে ছুটবে 3 জোড়া ট্রেন। চাঁদপুরের পাইকারি বাজারে সস্তায় ইলিশ বিক্রির বিজ্ঞাপন, আগাম বুকিং দিয়ে প্রতারণার শিকার ক্রেতা। বিড়ম্বনায় প্রকৃত মাছ ব্যবসায়ীরা, চক্রকে ধরতে তৎপর পুলিশ। এবং ইংল্যান্ডে বেতন বাড়ানোর দাবিতে চিকিৎসকদের ধর্মঘট, 5 দিনের কর্মবিরতিতে অচলাবস্থার আশঙ্কা। আন্দোলনকে বেপরোয়া আখ্যা স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চিকিৎসকের চেম্বার থেকে বের হলেই রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। নিজ প্রতিষ্ঠানের ওষুধ লেখাতে চিকিৎসকের কাছে অফার, উপহারও পৌঁছে দেন তারা। আর এ কারণে মানহীন ওষুধ লেখার অভিযোগও কম নয়। যদিও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানে তারা। আর অনৈতিক চর্চার কারণে 30-40% চিকিৎসা ব্যয় বেড়ে যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ। উপহার সংস্কৃতি বন্ধে সুপারিশ সহ নীতিমালা জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। সোহেল কুরেশির ছবিতে বিস্তারিত জানব সাইফুল ইসলামের রিপোর্টে। এভাবেই সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দেখা মেলে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের, যাদের অন্যতম কাজ রোগীর ব্যক্তিগত তথ্য থাকা প্রেসক্রিপশনের ছবি তোলা। পেশেন্ট যারা, তাদের জন্য এটা বিব্রতকর। ডাক্তারকে অনেক সময় এটা কনফিউজ করে যে স্যার এই ওষুধটা দিয়ে না। আমি অনেকটি দেখছি রোগী দেখাতে গেলে এরা 3-4 জন যায় ভিড় করে। ওই ক্ষেত্রে কি হয়, আমাদের রোগীটা সিরিয়ালটা পিছনে পড়ে যায়। কেউ আবার উপহার হাতে অপেক্ষায় থাকেন চিকিৎসকের চেম্বারে ঢোকার। কখনো সমন্বয়কারীর কাজ করেন চিকিৎসকের পিয়ন। রোগীও তাদের স্বজনকে বিরক্ত করে তারা কেন এমন কাজ করেন এর বৃত্তান্ত জানান পরিচয় দিতে অনিচ্ছুক এক বিক্রয় প্রতিনিধি। ডিলিংস যখন হয় তখন তো কোম্পানির একটা দায়বদ্ধতা থাকে, আমার প্রোডাক্টগুলো লেখে কিনা এটা দেখার জন্য অবশ্যই একটা প্রুফ দরকার। তখন এই কোম্পানি তখন তো একটু চাপ দেয়। হরহামেশা চোখে পড়া এমন কর্মকাণ্ডের কারণে প্রেসক্রিপশনে মানহীন ওষুধ লেখা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। হঠাৎ করে আসে সামনে আইসা প্রেসক্রিপশন চায়, বা অনেকে আছে কি থাবা দিয়ে হাত থেকে নিয়ে নেয়। তো এই জন্য অনেকবার আমার সাথে ঝগড়াও লাগছে। কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। কোনো নীতিমালা না থাকায় এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের। হঠাৎ করে ঢুকে বললো, এটি আমাদেরকে আপনারা জানাবেন। আমরা চিকিৎসকরা কাউ এরকম করে আমরা ইনশাল্লাহ এটি সতর্ক করে দিব। ডাক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ওষুধ বিক্রি বাড়াতে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় নানান রকম অফার এবং উপহার। প্রয়োজনের বাড়তিটুকু আবার বিক্রি হয় রাজধানীর ব্যস্ততম ফুটপাতগুলোতে। এবার দেখব সেই স্থানের চিত্র। ডাক্তারের উপঢৌকনের নানা সামগ্রী, ডায়েরি, তৈজসপত্র, চকলেট মিলল রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাতের দোকানে। রয়েছে কোম্পানি থেকে দেয়া এসি, ফ্রিজ, বিক্রির অফারও। অরিজিনাল কিনা এই সেন্সে অনেক সময় এখানে পাওয়া যায়, আর দামের ক্ষেত্রে কিছুটা কম পাবে। নাম্বার আছে, ফোন দিবে যে অনেক কিছু জমে গেছে, আসো। ডাক্তারদের বাসায় গিয়া মালগুলা কিনে নিয়ে আসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওষুধ বিক্রি বাড়াতে এমন অনৈতিক চর্চায় 30-40% বাড়ছে চিকিৎসা ব্যয়। সাধারণ জনগণ যে প্রতারিত হচ্ছে, আনএথিক্যাল যে সম্পর্কগুলো, এই খরচটা কিন্তু ওষুধের দামের সঙ্গে আসছে। এবং কোনো ক্ষেত্রে 30-40% কিন্তু এই যে ওষুধের যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু প্রমোশনে চলে যাচ্ছে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দাবি, প্রেসক্রিপশনের ছবি তোলা সহ অনৈতিক চর্চার অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এটা আমরা করব না, যার মধ্য দিয়ে একটা রোগীর
ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যাবে। নীতি নির্ধারণ যদি হয়ে থাকে সেগুলোকে অনুসরণ করে গবেষণার জন্য এগুলো দরকার আছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান বলছেন, চিকিৎসকের কাছে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সরাসরি যেতে পারবে না, এমন সুপারিশ সহ নীতিমালা জমা দেওয়া হয়েছে। ড্রাগ রেগুলেটরি বডি এক্সিস্টিং আইনগুলোকে ঠিকমতো প্রয়োগ করবে এবং এই আইনের যেগুলো ঘাটতি আছে সেগুলো ঠিক করে নেবে। উপহারও এক জাতীয় উৎকর্ষ দেওয়া একেবারে আইনত নিষিদ্ধ করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কমিশন চেয়ারম্যান জানান, প্রস্তাবিত এই নীতিমালায় মেডিকেল কনফারেন্সের আয় ব্যয়ের হিসাব বাধ্যতামূলক সহ রয়েছে স্বাস্থ্য খাতে সুশাসন ফেরানোর নানা সুপারিশ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমি সাইফুল ইসলামের রিপোর্টটা দেখছিলাম। এবার স্বাস্থ্য খাতের এই যে বিভিন্ন দিক আমরা দেখতে পেলাম এবং বিশেষ করে আমরা যে বিষয়টা দেখলাম যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের আচরণ, তারপর হচ্ছে সেই আচরণের কারণে ব্যক্তিগত তথ্য চলে যাওয়া, একই সাথে ডাক্তাররা আসলে প্রভাবিত হন কিভাবে আসলে তার কোম্পানির ওষুধ লিখতে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই সময়ের বাণিজ্যে। স্যার, আপনি রিপোর্টটি দেখেছেন এবং সেখানে দেখেছেন যে কিভাবে আসলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন রোগীর জোর করে বা হচ্ছে তারা কিন্তু কথাও বলছিলেন। সেই ক্ষেত্রে শুরুতে যদি একটু আসি যে এটির আসলে মান আচরণ বৈশ্বিক প্রেক্ষাপটে কি হওয়া উচিত? দেখুন, বাংলাদেশে যেভাবে ওষুধের প্রমোশন বা মার্কেটিংটা করা হয় সেটা ভিন্ন গ্লোবালি অন্যান্য যে জায়গায় যেভাবে করা হয়। যেমন আমেরিকার কনটেক্সটে যদি আমরা বলি, সেখানে কিন্তু মিডিয়াতে ওষুধের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে এই কারণে তারা যে ড্রাগটা প্রডিউস করে মূলত তারা কিন্তু নিউ ড্রাগ প্রডিউস করে এবং জেনারিক ড্রাগটা প্রডিউস করলেও প্যাটেন্ট পিরিয়ডের পরে সেটা হচ্ছে যে নিউ ড্রাগের যে কোয়ালিটিটা সেটা তারা রক্ষা করে। সো সেই জায়গাগুলোতে ওরা লেভারেজ করছে সেটা হচ্ছে যে মিডিয়াতে এই বিজ্ঞাপনগুলো দেওয়া যাবে। কিন্তু আমাদের এখানে মিডিয়াতে বিজ্ঞাপন দিলে সেটা হিতে বিপরীত হতে পারে। এই কারণে এখানে ম্যানুয়ালি এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সেটা করা হয়। এর অনেকগুলো কুফল আমরা অলরেডি দেখতে পাচ্ছি, যেটা রিপোর্টে এসেছে সেটা সবাই জানে। সেটা হচ্ছে যে প্রথমে ফার্মাসিউটিক্যাল কোম্পানির খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এটা ক্ষেত্র বিশেষ 50 থেকে প্রায় 70% তাদের যে টোটাল প্রোডাকশন সেটা হচ্ছে যে মানে টোটাল খরচ যেটা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এই অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের জন্য চলে যাচ্ছে। সেটার প্রভাব পড়ে কিন্তু ওষুধের দামের উপরে এবং সেটার প্রভাব পড়ে ডেফিনেটলি কোয়ালিটির উপরে। আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা শুধু কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে না, এরা কোয়াকের কাছে যাচ্ছে, এরা ভিলেজ ডক্টরের কাছে যাচ্ছে এবং ফার্মাসি কর্মীর কাছেও যাচ্ছে এবং তারা কিন্তু সেটা করছে। এবং আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে সাধারণত টপ কোম্পানি যেগুলো আছে যাদের ওষুধগুলো ভালো সেগুলো যেরকম কমিশন দেয় এই সময় অ্যাগ্রেসিভ মার্কেটিং এর ক্ষেত্রে এবং অখ্যাত কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু কমিশন বেশি দেয়। সঙ্গত কারণে এই গ্রামের দিকে এই যারা লো কোয়ালিটি প্রোভাইডার আছে, আমি যেটা বললাম কোয়াক, ভিলেজ ডক্টর বা ফার্মাসিউটিক্যাল কর্মী, দোকানদার, এরা কিন্তু এই বেশিরভাগ প্রচারণা যেটা করে বা তাদের যে এটা থাকে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে লো কোয়ালিটির ওষুধ বিক্রি করা। সো একই সাথে যেটা হচ্ছে যে মানুষ দুইভাবে ঠকতেছে, একটা হচ্ছে যে পয়সা বেশি লাগতেছে বিকজ অফ প্রমোশন কস্ট এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে কোয়ালিটিটা কিন্তু পাচ্ছে না। তাহলে এটার একটা ব্যাপক ইম্প্যাক্ট এবং এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ ওষুধ আসলে আমাদের কনজিউম করা উচিত তার থেকে আমরা বেশি পরিমাণ ওষুধ কনজিউম করছি। কারণ হচ্ছে যে আমরা কি পরিমাণ ওষুধ তৈরি করছি এবং কি পরিমাণ ওষুধ আমাদের দরকার সেটার কিন্তু হিসাব সরকারের কাছে নাই। সো ওষুধ যদি বেশি প্রডিউস হয় প্রয়োজনের তুলনায়, আমাদের যে ডিজিজ প্রোফাইল আছে তার তুলনায় যদি ওষুধ বেশি প্রডিউস হয় তাহলে সঙ্গত কারণে এটা পুশ সেলিং হবে এবং পুশ সেলিং এর অংশ হিসেবে অ্যাগ্রেসিভ মার্কেটিংটা হচ্ছে। এই জায়গায় আমাদের ডিজিডিএ বা সংশ্লিষ্ট অথরিটি যেটা তাদের হিসাব নিকেশ করা দরকার। আসলে কি করা যেতে পারে? এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং বন্ধ করতে হবে এবং এই বন্ধ করার জন্য সরকার কিছু রোল প্লে করতে পারে। সরকার যে রোলটা প্লে করতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে 1982 সালে যে ওষুধ নীতিটা ছিল সেখানে কিন্তু ওষুধকে একটা ফর্মুলার ভিত্তিতে 117 ক্যাটাগরি যে ওষুধ এসেনশিয়াল মেডিসিন যেটা বলি সেটা কিন্তু প্রাইস কন্ট্রোল করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 117টা ড্রাগ যদি প্রডিউস করে তাহলে যদি 60% প্রডিউস করে এই ড্রাগের তাহলে
ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাকি অন্যান্য ড্রাগ প্রডিউস করতে পারবে এবং তারা সেটা নিজেরাই মূল্য নির্ধারণ করতে পারবে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এই 117টা ক্যাটাগরি এখন কেউ প্রডিউস করে না বা খুব কমই প্রডিউস করে। তারা এখান থেকে বেরিয়ে গিয়ে, লিস্ট থেকে বেরিয়ে গিয়ে দেখা যাচ্ছে প্যারাসিটামলের সাথে ক্যাফেন যোগ করে তারা এটা নাপা প্লাস, নাপা এক্সটেন্ড, এইচ প্লাস এই নামে তারা বিক্রি করছে এবং এইগুলো কিন্তু মার্কেটিং হচ্ছে। এখানে তাহলে করার বিষয় যেটা, সেটা হলো যে সরকারি যেটা করা উচিত, সরকার একটা নতুন অথরিটি করা উচিত, যেটা ইন্ডিয়াতে আছে ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কন্ট্রোল অথরিটি, বাংলাদেশের এরকম অথরিটি করে এই প্রাইসটাকে শক্তভাবে মনিটর করা উচিত। এবং এখানে যে মার্কআপ, যেটা প্রডিউসারের যে মার্কআপ আছে বা রিটেলের যে মার্কআপ আছে, সেই মার্কআপগুলো ফিক্স করা আছে। এটাও মাঝে প্রতি 2 বছর অন্তর অন্তর এটা রিভিউ করে এই মার্কআপগুলো চেঞ্জ করা দরকার, যাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোনো লসের সম্মুখীন না হয়। এটা উইন উইন। সেক্ষেত্রে আপনি বলছিলেন স্যার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কথা, আমরা যদি কোম্পানির দিক থেকে আলোচনায় আসি, যে তাহলে তারা বিপণন প্রক্রিয়াটা কিভাবে সাজালে সেটি রোগী এবং ডাক্তারকে কাউকে প্রভাবিত করবে না বা বিভ্রান্ত করবে না? ভেরি গুড। দেখুন, আমি সরকারের কথা বলে এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নিজেরাও তাদের যে কাজটা করতে পারে। দেখুন, আমরা যদি দেখি যে টপ 10 কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা প্রায় 70%-এর মতো। আমরা যদি টপ 30 কোম্পানির ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে 90% মার্কেট শেয়ার। এই টপ 30 কোম্পানিগুলো যদি তারা ইউনাইটেড হয় এবং তারা যদি নিজেদের ভিতরে এই কম্পিটিশনটা কমিয়ে ফেলে, ইন্টিগ্রেটেড হয়ে যদি বলে যে আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিং কমিয়ে ফেলবো, সাপোজ 5 বছরের প্রোগ্রাম নিয়ে আমরা যদি কমিয়ে ফেলবো, এবং তারা যদি সেটা কমিয়ে ফেলে, তারা এই যে ডাক্তারদেরকে অনৈতিক যে ইনসেন্টিভটা দিচ্ছে সেটা যদি কমিয়ে ফেলে, তাহলে কিন্তু সম্ভব। এই কারণে যেটা সেটা হলো যে এই টপ 30 কোম্পানি যাদের 90% ওষুধের মার্কেট শেয়ার, ডাক্তারদেরকে যদি ইনসেন্টিভ নাও দেওয়া হয়, তাহলে কি ডাক্তাররা এই টপ 30 কোম্পানির বাইরে ওষুধ লেখা তাদের সুযোগ আছে? যদি সেটা লেখে তাহলে কিন্তু সেটা হচ্ছে যে সমাজে নানা রকম আন্দোলন শুরু হবে। স্যার, সেক্ষেত্রে কি আমরা অনেক সময় আপনাদের মুখেই শুনে থাকি যে জেনেরিক নামে ওষুধের বিপণন করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটি কি কোনো সমাধান হতে পারে? দেখুন, জেনেরিক নামে এখন যে অবস্থায় আমরা আসি, সেটা শুধু জেনেরিক নামে লিখলে হবে না। এই কারণে যেটা সেটা হলো জেনেরিক নামে লেখার প্রি কন্ডিশন যেটা, সেটা হলো বিভিন্ন ওষুধের মানগুলো সমপর্যায়ে থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়, 19-20 হতে হয়। কিন্তু আমাদের ওষুধগুলো যে সমস্ত আছে, যে 300-এর উপরে যে অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানি আছে, সেটা কোনোটার মান বিশ্বমানের, তো কোনোটার মান একদম নিম্নমানের। তাহলে এই ধরনের যখন কোয়ালিটি এবং লো কোয়ালিটি ওষুধ একসাথে থাকে, তখন জেনেরিক নেমে লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে লো কোয়ালিটির ওষুধগুলো হচ্ছে যে মার্কেটে সয়লাভ হয়ে যাবে, এখানে আমরা প্রতারিত হবে এবং বড় কোম্পানিগুলো দ্যাট মিনস যারা কোয়ালিটি ওষুধ প্রডিউস করে তারা কিন্তু তাদের ডিসইনসেন্টিভাইজ হবে। তো সেই কারণে আপাতত আমাদের এই গুণগত মান কাছাকাছি না আসা পর্যন্ত শুধু জেনারিক নেমে লেখার সুযোগ নাই। তবে যেটা হতে পারে, যেটা কমিশনও, স্বাস্থ্য সংস্থার কমিশনও বলেছে, সেটা হচ্ছে যে জেনারিক নেমের, ব্র্যান্ড নেমের সাথে বা ট্রেড নেমের সাথে জেনারিক নেমটা আপাতত লেখা এই কারণে যেটা সেটা অন্তত ডাক্তারদের অভ্যস্ততা হওয়া, যারা প্রেসক্রাইব করছে অভ্যস্ততা হওয়া, এবং সাথে সাথে যেটা করতে হবে যে ডিজিডিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যেন চেষ্টা করে যে ওষুধের মানকে কাছাকাছি নিয়ে আসার জন্য। এটা 19-20 হতে পারে, কিন্তু এটা 20-10-20-8 হতে পারে না। তাহলে কিন্তু জেনারিক নেম দিয়ে লাভ হবে না। একটু যদি স্যার আমাদের দেশের ওষুধের মান এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করি, সেক্ষেত্রে অনেক বড় কোম্পানিগুলো কিন্তু এই যে বিপণন প্রক্রিয়া সেটি কিনে সমালোচনা করেন এবং তারা এই দেশে বিনিয়োগ করতে অনীহা প্রকাশ করেন। এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা আসেন। দেখুন, আমাদের দেশে অনেকগুলো বিদেশি কোম্পানি ছিল, এই যে স্যানোপি ছিল শেষ পর্যন্ত, এর আগে গ্লাসগো স্মিথ ছিল। এই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু এখান থেকে তাদের ব্যবসা গুটিয়ে চলে যেতে হয়েছে কারণ তারা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল নর্ম ফলো করে, সারা পৃথিবীতে তারা একটা নর্ম ফলো করে, তারা কিন্তু এই অ্যাগ্রেসিভ মার্কেটিং এ অংশগ্রহণ করতে পারে না। ফলে দেখা যাচ্ছে যে এই যেহেতু দেশীয় কোম্পানিটা যদি দেখা যাচ্ছে যে ইনসেন্টিভ দেয় এবং একটা যদি মাল্টিনেশনাল কোম্পানি সেটা যদি ইনসেন্টিভ না দেয়, তাহলে হচ্ছে সেই ডাক্তাররা কিন্তু সেই ওষুধটা লিখছে না বা কম লিখছে, ফলে তারা ব্যবসা গুটিয়ে চলে যেতে হচ্ছে। আমরা চাই যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে বিশ্বমানের ওষুধ থাকুক, এখানে 2-4টা যদি দেশীয় ফার্ম বিদেশি ফার্ম থাকে, তাহলে যেটা হয় যে কোয়ালিটি কম্পিটিশনের একটা সুযোগ থাকে, যে কার ওষুধের কোয়ালিটি কিরকম সেটা একটা বিষয় থাকে। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে কোয়ালিটিকে স্যাক্রিফাইস করে কিছুই ওষুধের ক্ষেত্রে কিছু করলে সেটা কিন্তু জাতির জন্য ডেঞ্জারাস হয়ে যায়। তাহলে এই যে কোয়ালিটি ইনশোর করার জন্য আমাদের যে ব্যবস্থাটা থাকার কথা, সেটা দেশে আমাদের দেশে লিমিটেড পর্যায়ে আছে। লিমিটেড মানে এটা বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে হয় কেমিক্যাল ড্রাগের ক্ষেত্রে। আমরা যে এখন ওষুধটা খাই আমাদের বেসিক্যালি কেমিক্যাল মলিকিউল,
তো সেটার ক্ষেত্রে বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে হয়। কিন্তু আমরা যখন ওষুধ বিদেশে এক্সপোর্ট করি, যে 150টা দেশে যে এক্সপোর্ট করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা বায়োইকুইভ্যালেন্স টেস্ট করি, সেটা দেশে ওইরকম ব্যবস্থা তেমন নাই, কিন্তু দেশের বাইরে থেকে এগুলো করা হয় সেই দেশের কন্ডিশন অনুযায়ী। কিন্তু আমরা যখন সেক্ষেত্রে স্যার সবশেষে যদি একটু বলেন, এই যে সামগ্রিকভাবে এই পুশ সেলিং অথবা খারাপ মানের ওষুধকে বিক্রিতে প্রভাবিত করা, এটি বন্ধে আসলে স্বল্প এবং দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা নেওয়া যেতে পারে, সংক্ষেপে যদি একটু শেষ করেন। সরকারি যে পরিকল্পনা, আমি যদি সরকারের কথা বলবো, তাহলে সরকারের এখানে যেটা উচিত সেটা হচ্ছে যে এটা কমিটি দিয়ে হবে না, সরকারের এটা অথরিটি করতে হবে, যারা রেগুলারলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে তাদের যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেটার প্রাইসটা নেবে এবং সেটার ভিত্তিতে তারা প্রাইস নির্ধারণ করবে, মার্কআপ সেট করবে, এটা হলো সরকার করবে। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন যেটা করতে পারে সেটা হচ্ছে তারা ইউনাইটেড হয়ে তারা ডিক্লেয়ার করতে পারে, সেটা হলো যে আমরা ওষুধের এই অ্যাগ্রেসিভ মার্কেটিং কমিয়ে ফেলবো সিগনিফিকেন্টলি, এবং তারা সেটা যদি চেষ্টা করে তাহলে সেটা কিন্তু সম্ভব, নিজেদের ভিতর কম্পিটিশনটা বন্ধ করবে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের সঙ্গে। তিনি আলোচনায় যুক্ত হয়েছিলেন ঢাকার মোহাম্মদপুর থেকে। শুল্ক চাপে যখন মার্কিন বাজার হারানোর শঙ্কায় পোশাক রপ্তানিকারকরা, তখন ইউরোস্টার জানিয়েছে ইউতে গেল মে পর্যন্ত 5 মাসে 17.5%-এরও বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ, দখলে রেখেছে দ্বিতীয় স্থান। এ সময়ে বাংলাদেশের পরের অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি আয় কমেছে 6%। এদিকে যুক্তরাষ্ট্রে চীনকে টপকে প্রথম স্থান দখলে নিলেও ইউর বাজারে পোশাক রপ্তানিকারক শীর্ষ 5 দেশের তালিকায় নেই ভিয়েতনাম। এই অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি হিস্যা বাড়াতে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। MS আরিফিনের রিপোর্ট। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় 60%ই আসে এই বাজার থেকে। এই বাজারে গেল মে পর্যন্ত চলতি বছরের প্রথম 5 মাসে ইউরোপীয় ইউনিয়নে $968 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। বছর ব্যবধানে বেড়েছে 17.5%-এর বেশি। ইউর পরিসংখ্যান কার্যালয় ইউরোস্টেটের হালনাগাদ পরিসংখ্যানে মিলেছে এ তথ্য, যেখানে $387 কোটি 47 লাখ রপ্তানি আয় নিয়ে বাজারটিতে বাংলাদেশের পরেই রয়েছে তুরস্ক। যদিও বছর ব্যবধানে দেশটির রপ্তানি কমেছে 6%। এ সময়ে ইউর পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রাখা চীনের রপ্তানি আয় বেড়েছে 20.86%। তবে চলতি বছর মার্কিন পোশাকের বাজারে শীর্ষস্থান দখলে নেয়া ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নে নেই শীর্ষ 5 দেশের তালিকায়। প্রতিযোগী শীর্ষ 5 দেশের মধ্যে প্রবৃদ্ধির হিসাবে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। মার্কিন শুল্ক চাপে যখন যুক্তরাষ্ট্রের বাজারে চাপে পড়েছেন রপ্তানিকারকরা, তখন ইউরোপের বাজার হিস্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পৃথিবীতে 2টা বাজার আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা হচ্ছে সবচেয়ে বড় বাজার। এই সব অঞ্চলের লোকজন যে পার ক্যাপিটা ইনকাম, এইটা অন্য কোথায় পাওয়া যাবে না, বা এত বড় পপুলেশনের ওই পরিমাণ পার ক্যাপিটা ইনকাম নাই বলে আমরা মনে করি যে এত বড় একটা বাজার খুঁজে বের করাটা অত্যন্ত কষ্টসাধ্য। প্রতিযোগিতার বাজার দখলে বৈচিত্র্যময় উচ্চ মূল্যের তৈরি পোশাক তৈরির তাগিদ ব্যবসায়ী নেতাদের। যদি এখন অ্যাকচুয়ালি আমাদের ওদের কাছে ব্র্যান্ডিংটা, আমাদের ভ্যালু প্রপোজিশনটা, আমাদের এক্সপার্টিসটাকে তুলে ধরতে পারি, আমাদের সাপ্লাই চেইন যেভাবে আমরা ওটাকে আরও স্পিড আপ করে ওদেরকে অফার করতে পারি, ডেফিনেটলি অর্ডার গ্র্যাব করার সুযোগ এখানে আছে। আমাদের অল্টারনেট স্ট্রেংথ এবং কি ভ্যালু প্রপোজিশন অফার করবো, ওই জায়গাটাতে ডেভেলপ না করলে হবে না। গেল জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউর বাজারে পোশাক রপ্তানি আয়ের হিসাবে 28.64% প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়া। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। ফলে বন্দরটিতে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে ওঠানামা ব্যাহত হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে বন্দর এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
মোংলা বন্দরে আমাদের যেমনটি জানিয়েছে যে মোংলা বন্দরে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিন্তু শুধুমাত্র খাদ্যবাহী জাহাজ এছাড়া যে সারবাহী জাহাজে কিন্তু কাজ বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর কার্যক্রম কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। এছাড়াও যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। তারপরেও মোংলা বন্দরের যেটি এলাকায় যে কার্যক্রম ছিল এবং পণ্য খালাস বলে যেগুলো ছিল সেগুলো কিন্তু স্বাভাবিক গতি চলছে। এছাড়া মোংলা বন্দরে যে অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কিন্তু পণ্য খালাস কিন্তু সেভাবেই চলছিল এবং এখানে যে মোংলা বন্দর এলাকায় যে যতগুলো জাহাজ রয়েছে এই পণ্যগুলো খালাস কিন্তু করছে। আজকের কিন্তু আরো নতুন করে জাহাজ আসবে এবং এখান থেকে একটি জাহাজ মোংলা বন্দর ত্যাগ করবে। তবে আমাদেরকে আবহাওয়া যে কথা জানিয়েছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাত কিন্তু আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটাই জানিয়েছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যখন বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে খাদ্যবাহী জাহাজ এবং সারবাহী জাহাজের কাজ আমরা সাময়িকের জন্য বন্ধ রাখি। এছাড়া অন্যান্য আদার যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর কার্যক্রম কিন্তু স্বাভাবিক গতিতেই ভাবেই চলছে। এছাড়া বন্দর যেটি এলাকায় যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ কন্টেইনার শিপ সহ অন্যান্য মেশিনারিজ পণ্য যেগুলো খালাস করা হয় সেগুলো কিন্তু সেভাবেই চলছে, কারণ বৃষ্টির সময় সে কাজগুলো কিন্তু বন্ধ হয় না এবং সেভাবেই কিন্তু স্বাভাবিক গতিতে কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। তবে মোংলা বন্দর যে হারবাড়িয়া এলাকায় যে জাহাজগুলো রয়েছে যে এই গত 2 দিন ব্যাপী যে পর্যন্ত আকারে যে বৃষ্টি বয়ে যাচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, এ কারণেই কিন্তু অনেক সময় আমাদের কার্যক্রম সাময়িক সময় বন্ধ রাখতে হচ্ছে এবং যখনই আবার বৃষ্টিটা কমে যায় এবং যখন আবহাওয়া একটু ভালো হয় তখন কিন্তু আবার পুরো দমে সেই কার্যক্রম চালানো হয়। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটাই জানিয়েছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু অন্যান্য জাহাজের কার্যক্রম আমরা বন্ধ রাখি না। এছাড়াও বন্দর কর্তৃপক্ষ এবং যে জাহাজ শিপিং মালিক যারা রয়েছে তারা কিন্তু সচেতন থাকে, কারণ মোংলা বন্দরে কিন্তু জাহাজ নেই এবং যখনই যে পণ্যগুলো এখানে খালাস করা হয় পণ্যগুলো খালাস করার সাথে সাথে মোংলা বন্দর জাহাজগুলোকে ত্যাগ করতে পারে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির মধ্যে কিছুটা বেগ পেতে হলেও অন্যান্য জাহাজের কার্যক্রম কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের জাহাজের কার্যক্রম এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যে মোংলা বন্দর কার্যক্রম সচল রাখে তার সর্বশেষ খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোংলা বন্দরের কার্যক্রম নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। যাত্রী চাহিদা বাড়ায়, রেলওয়ে পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ রুটে বেশ কয়েক জোড়া নতুন ট্রেন চালুর পরিকল্পনা নিলেও ইঞ্জিন সংকটে তা বারবার আটকে যাচ্ছে। এই অবস্থায় লোকোমোটিভ বরাদ্দ পেলেই ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী এবং সিলেটে চালু হচ্ছে 3 জোড়া যাত্রীবাহী ট্রেন। স্বাক্ষর টুকুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের কাছে। মাত্র 2 বছর আগে চালু হওয়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বর্তমানে 8 জোড়া ট্রেন চালু করেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এমনকি পর্যটক আনাগোনা বাড়তে থাকায় রেলওয়ের এই রুটটি সবচেয়ে লাভজনক রুট হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আরও ট্রেন আমাদের দরকার আছে, অন্তত আরও একটা ট্রেন আপাতত, পাশাপাশি আমাদের কার্গো ট্রেনও দরকার আছে। একই পরিস্থিতি ঢাকা নোয়াখালী রুটে। এখানে উপকূল এবং নোয়াখালী এক্সপ্রেস নামে 2টি আন্তনগর ট্রেন চলাচল করলো। যাত্রী চাহিদার তুলনায় তা একেবারে নগণ্য। প্রয়োজন আলোকে যে ধরনের রেল লাইন যাতায়াত ব্যবস্থা দরকার ছিল সেটি আসলে খুবই অপ্রতুল। সুবর্ণা এক্সপ্রেস এটা যেন দ্রুত চালু হয়। এই অবস্থায় জনবহুল এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে একাধিক যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। যাত্রীবাহী ট্রেন মূলত কক্সবাজার রুটে চালাতে চাই। তাছাড়া আমাদের নোয়াখালী রুটেও ট্রেনের চাহিদা আছে, সিলেট বাউন্ড ট্রেনে আমাদের চাহিদা আছে। রেলওয়ের পূর্বাঞ্চলে বেশ কটি নতুন যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হলো। প্রথম পর্যায়ে 3টি ট্রেন চূড়ান্ত করা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য 116টি ইঞ্জিনের প্রয়োজন হলো, বরাদ্দ মিলছে মাত্র 80টি ইঞ্জিন। ঢাকা সিলেট এটা টাঙ্গুয়ার এক্সপ্রেস, ঢাকা নোয়াখালী ছিল আমাদের সুবর্ণচর, আর আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের চাহিদা অনেক, তো সেখানেও আরও একটা ট্রেন চালানোর আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু ইঞ্জিনের ঘাটতি থাকার আমরা এই ট্রেনগুলো চালাতে পারছি না। রেলওয়ে পূর্বাঞ্চল বছরে 1.5 কোটির বেশি যাত্রী পরিবহন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
সরকারের চাল আমদানির ঘোষণায় নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি 100 টাকা পর্যন্ত কমেছে দাম, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনের শুরুতে চালের বাড়তি দরের উত্তাপ শুরু হয় এবং তা ধাপে ধাপে বাড়তে থাকে এবং এক পর্যায়ে কিন্তু 3 থেকে শুরু করে 60 টাকা 8 টাকা পর্যন্ত প্রতি কেজিতে চালের দর লাফিয়ে বাড়ে এবং এই বাড়তি দর স্বাভাবিকভাবেই ভোক্তাদের বেশ কিছু অস্বস্তিতে ফেলেছে এবং আমরা দেখছিলাম যে এই চলতি সপ্তাহে এসে চালের বাজারে কিছুটা স্থিতিশীল বা থমকে রয়েছে এবং প্রকারভেদে এখানে 1 টাকা বা 2 টাকা পর্যন্ত মোটা চালের দাম কিছুটা কমেছে এবং এই কমে যাওয়ার পিছনে যে কারণটি আমরা দেখছিলাম তা হলো যে সরকার চলতি সপ্তাহে এসে সরকারিভাবে 4 লাখ মেট্রিক টন চাল আমদানির ঘোষণা দিয়েছে এবং বেসরকারি পর্যায়ে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির উপর তারা একটা শুল্ক কমিয়ে দেওয়ার কারণে এই বাজারে এক ধরনের আমরা দেখছিলাম প্রভাব পড়েছে। এছাড়া সরকারি পর্যায়ে গত 21শে জুলাই থেকে শুরু হয়েছে OMS এর কার্যক্রম। আগামী 1 আগস্ট থেকে আরেক দফা খাদ্য বান্ধব কর্মসূচি চালু হবে। এরকম একটি কারণ আমরা দেখছিলাম, যার ফলে বাজার কিছুটা এই মুহূর্তে চালের নিচের দিকে দেখছিলাম এবং প্রকারভেদে প্রতি কেজি মোটা যে চালগুলো রয়েছে স্বর্ণা 5, এছাড়া বিয়ার 28, এই চালগুলো 1 টাকা বা 2 টাকা কমেছে। তবে সরু যে চালগুলো, এই চালের দামটা কিন্তু এখন এক ধরনের থমকে রয়েছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী, যারা মোকামে ধান এবং চাল কেনা বেচাতে যুক্ত, তারা বলছিল এই মুহূর্তে হাটে ধানের যোগান কিছুটা কম। তারপরেও তারা তাদের দিক থেকে আসলে যে ব্যাখ্যাগুলি দেওয়ার চেষ্টা করছেন, ভোক্তাদের দিক থেকে কিন্তু এই ব্যাখ্যার পিছনে সবসময় যে অভিযোগটি থাকে তা হলো যে চালের এক ধরনের বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই আমরা দেখছিলাম এবং গত মাসে দেখেছিলাম সরকারি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দিক থেকে কিন্তু মজুদ বিরোধী অভিযানে বিপুল পরিমাণে জরিমানা করেছে, বিপুল পরিমাণে মজুদের সন্ধান পায় এবং পরবর্তী ধাপের কার্যক্রমের যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো বাস্তবায়নের ফলেই কিন্তু শেষ সময়ে এসে চলতি মাসে শেষ সময়ে এসে বাজার এক ধরনের নিচের দিকে নেমেছে এবং আগামীতে আরো কমবে বলে তারা মনে করছেন। এই ছিল সার্বিক নওগাঁয় চাল এবং অন্যান্য যে পণ্য রয়েছে তার দরদামের খবর আমার কাছে। চাল বাজারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নওগাঁয়। চাঁদপুরের পাইকারি মাছ বাজারে সস্তায় মিলছে ইলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই আগাম বুকিং দিয়ে হয়েছেন প্রতারিত, আর এতে প্রকৃত মাছ ব্যবসায়ীরা পড়েছেন বিড়ম্বনায়। এমন প্রতারণা বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ভরা মৌসুমে সাগর এবং নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ, তাই বাজারে দরদামও চড়া। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে কম মূল্যে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন। ইলিশের স্বাদ নিতে অনেকেই দিয়েছেন আগাম বুকিং, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হতে হয় তাদের। বুকিং দেওয়া মাছ না পেয়ে অনেকেই ছুটে আসেন ইলিশের বাড়ি চাঁদপুরে। সেখানেও দেখা নেই বিজ্ঞাপনদাতার। নাম্বার বন্ধ করে দিচ্ছে, 2 দিন ফোন দেওয়ার পরে ওরা টাকাও দেয় না, মাছও দেয় না। 1 কার্টনের জন্য 600 করে, তো 3 কার্টনে 1800 টাকা দিছি, এরপর আর কোনো খবর নাই। আমার পেজে আমার ছবি ইউজ করা, আমার মাছ ইউজ করা, কিন্তু আমি না, একটা না অনেকগুলা। বিষয়টি নজরে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের। চাঁদপুরের বাইরে যারা অবস্থান করছেন সেখান থেকে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে, তাই সেক্ষেত্রেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরে ইলিশ যারা অনলাইনে ক্রয় বিক্রয় করবে তাদের এই তালিকাটা আমরা সারা বাংলাদেশে সকল মিনিস্ট্রিতে আমরা পাঠিয়ে দিব, সকল জেলাতে আমরা পাঠিয়ে দিব এবং আমরা এটা বিজ্ঞপ্তি আকারেও দিব এই তালিকাটা। অনলাইন কেনাকাটায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন করছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের কিন্তু গ্রিন শিপইয়ার্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কবির শিপইয়ার্ড এবং এখানে এই মুহূর্তে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এসেছেন পরিদর্শনের জন্য। এবং আপনারা জানেন যে দেশের ইস্পাত শিল্পের যে কাঁচামাল, সেই কাঁচামালগুলোর কিন্তু বেশিরভাগই যোগান হয় এই জাহাজ ভাঙার শিল্প কলকারখানা যেই রয়েছে সেখান থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু এই শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সময় এই শিপ ব্রেকিং ইয়ার্ডের
পরিবেশ বান্ধব না হওয়া কিংবা নিরাপত্তা এই ধরনের অনেকগুলো ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো নিয়ে আমরা দেখেছি যে দেশের কিন্তু এরই মধ্যে 13টি শিপইয়ার্ড যে পরিবেশ বান্ধব বা গ্রিন ইয়ার্ডের জন্য যে সনদ সেটা অর্জন করেছেন। এবং আপনারা জানেন যে হংকং কনভেনশন অনুযায়ী গত জুনে আসলে এই যে সনদ নেওয়ার কারখানাগুলো সেটার মেয়াদ শেষ হয় এবং তারপরে আসলে এর মধ্যে আমরা দেখেছি যে অন্তত 14টি যে শিপইয়ার্ড তারা কিন্তু গ্রিন শিপইয়ার্ডের সনদ পেয়েছে। আজকে মূলত আপনারা জানেন যে এই যে শিল্প সেটা কিন্তু দেশের যেই ইস্পাতজাত শিল্পের কাঁচামালের যোগানদাতা অন্যতম এবং এই যে গুরুত্ব সেই গুরুত্ব অনুযায়ী দেশের শিপইয়ার্ডগুলো কতটুকু নিরাপদ কিংবা পরিবেশ বান্ধব হয়েছে সেই পরিদর্শনে কিন্তু নৌ উপদেষ্টা এসেছেন এবং এর মধ্যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা যারা মালিক আছেন তাদের সাথে একটি বৈঠক করছেন। বৈঠক শেষে উনি এই শিপইয়ার্ডটি পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং বাংলাদেশের বিশেষ করে বিশ্বে কিন্তু এই যে গ্রিন শিপইয়ার্ড সেই গ্রিন শিপইয়ার্ডের জন্য কিন্তু বারবার যে পরিবেশবাদী সংগঠনগুলো আছে তারা যে চাপ সেটা দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রায় 14টি শিপইয়ার্ড এরই মধ্যে গ্রিন শিপইয়ার্ড হিসেবে সনদ পেয়েছে এবং এই শিল্পকে কত বেশি উন্নত নিরাপদ এবং পরিবেশ বান্ধব করা যায় সেই আয়োজন কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমছে সয়াবিন বীজের দাম, কমছে পাম অয়েলের দামও, তবে বাড়ছে ক্যানোলা ও সূর্যমুখী তেলের দাম। বৈশ্বিক চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে কমছে সয়াবিনের দাম। শনিবার ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, প্রতি বুশেল সয়াবিনের দাম কমে দাঁড়িয়েছে $9.99। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 2.77%। বাজারে পর্যাপ্ত সরবরাহ নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় কমছে পাম তেলের দামও। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.99%। এদিন প্রতি টনের দাম পড়ছে $1013। এদিকে উৎপাদন ও মজুত কমায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে সূর্যমুখী তেলের দাম। এই তেলের দাম সপ্তাহ ব্যবধানে 0.8% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে $1.4। দাম বাড়তি ক্যানোলা অয়েলেরও। একদিনে $2.06 দাম বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $510। MS আরিফিন, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন ইংল্যান্ডের আবাসিক চিকিৎসকরা। শুক্রবার থেকে টানা 5 দিনের কর্মবিরতি শুরু করেছেন তারা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আন্দোলনকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন আবাসিক চিকিৎসকরা। প্ল্যাকার্ড হাতে দিচ্ছেন নানা স্লোগান। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে টানা 5 দিনের কর্মবিরতি শুরু করেছেন তারা। গত বছরের নির্বাচনের পর স্টারমার সরকার চিকিৎসকদের বেতন 22% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চিকিৎসকদের অভিযোগ এই বছর তা বেড়েছে মাত্র 5.4%। আগেও বেতন বাড়ানোর দাবি জানালে সরকার তা নাকচ করে দেয়। বাধ্য হয়ে এবার ধর্মঘটে নেমেছেন বলে জানান চিকিৎসকরা। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আন্দোলনকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। 5 দিনের এই কর্মবিরতি শেষ হলেও আন্দোলনের ঢেউ যে এখনই থেমে থাকবে না তা স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা। উচ্চ বেতনের আশায় এরই মধ্যেও অনেক আবাসিক চিকিৎসক ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। অব্যাহত কাজের চাপ এবং স্বীকৃতির অভাবে কেউ কেউ এই পেশায় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অনেকে মনে করছেন এই ধর্মঘট কেবল চিকিৎসকদের স্বার্থ রক্ষার লড়াই নয়, বরং যুক্তরাজ্যের শ্রমজীবী শ্রেণীর অধিকারের সঙ্গেও জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি মানে খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। অনেক সময় এটা কনফিউজ করে থাবাদি হাত থেকে নিয়ে নেয়। চেম্বার থেকে বের হলেই প্রেসক্রিপশনের ছবি তোলার হিড়িক। বিভিন্ন ওষুধের নাম লেখাতে উপহার দেওয়ার অভিযোগ। বাড়ছে রোগীর ব্যয়। অনৈতিক চর্চা বন্ধের সুপারিশ কমিশনের। মার্কিন বাজার হারানোর শঙ্কার মধ্যেই ইউরোপে বেড়েছে বাংলাদেশি পোশাক রপ্তানি। 5 মাসে প্রবৃদ্ধি 0.5%-এরও বেশি। বাজার হিস্সা বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ। এবং রেলের পূর্বাঞ্চলে নতুন ট্রেন চালুর পরিকল্পনায় বাধা, ইঞ্জিন সংকট।
লোকোমোটিভ বরাদ্দ পেলেই ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী ও সিলেট ছুটবে 3 জোড়া ট্রেন। এই ছিল সময়ের বাণিজ্যে। এখন চলে যাচ্ছি সময়ের বিশেষ অনুষ্ঠান ইসলামী অর্থনীতিতে।